সারা দেশের শিডিউল মেনে 1 ঘন্টা করে থাকছে না বিদ্যুৎ। কথা কাজে মিল থাকলে ছাড় দিতে আপত্তি নেই গ্রাহকের। জ্বালানি সাশ্রয়ে এটি সঠিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞ। রাশিয়া থেকে জ্বালানি সহ খাদ্যপণ্য আমদানিতে বাধা নেই বাংলাদেশের, বলছে ইইউ। প্রভাব পড়বে না ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে। মাঠে যদি কেউ তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকেও একটা রাইফেল নিয়ে বা আরেকটা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। অস্ত্রের বদলে অস্ত্র নিয়ে প্রতিরোধের বিষয়টি ছিল কথার কথা। ক্ষমা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বললেন, এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি। বিপর্যস্ত ইউরোপ জুড়ে জরুরি অবস্থা। ব্রিটেন ও ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা। পর্তুগালে 1000 মানুষের মৃত্যু। দেশে দেশে বনভূমি পুড়ে ছাই। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। সারা দেশে শিডিউল মেনে 1 ঘন্টা করে থাকছে না বিদ্যুৎ। এখনও আছে সহনীয় পর্যায়ে। গ্রাহকরা বলছেন, কথা কাজে মিল থাকলে ছাড় দিতে আপত্তি নেই তাদের। দুর্ভোগ কমাতে সোমবার রাতেই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকো তাদের ওয়েবসাইটে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি জানিয়ে দেয়। ইউসুফের মোটরসাইকেলের গ্যারেজের পাশেই মালিকের লন্ড্রির দোকান। গ্যারেজ চলে আজিমপুরের লাইনে, আর লন্ড্রির দোকান চলে লালবাগের লাইন দিয়ে। সকাল 10টায় আজিমপুরে শুরু হয় লোডশেডিং। গ্যারেজের কাজ থমকে যায়। এর ঠিক 1 ঘন্টা পর লন্ড্রির দোকানের বিদ্যুৎ চলে যায়। কারেন্ট না থাকলে বিকল্প কোনো অবস্থা নেই। স্টক থাকতে কাজ করবে, সবকিছু বন্ধ থাকতে হয়। দোকানে কারেন্ট না থাকলে কাজ করতে অসুবিধা না, তো 1 ঘন্টা আমার লস। মঙ্গলবার সকাল 10টায় একযোগে রাজধানীর 40 থেকে 50টি এলাকায় লোডশেডিং শুরু হলে দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার বাসিন্দাদের। ফ্যান যদি না থাকে অসুস্থ হয়ে পড়তে হয়, এত গরম সহ্য করা যায় না। এটা তো মানুষ অবস্থা হয়ে গেছে, কারেন্ট না থাকলে সারা শরীর তো ঝিম মারি যায়। এত গরম সহ্য করার মতো না। তবে শিডিউল মেনে 1 ঘন্টা পরেই ফেরে বিদ্যুৎ। 1 ঘন্টা পরে আসার কথা, 1 ঘন্টা পরে চলে আসছে, এটা ঠিক আছে। অনেকেরই মত, বৈশ্বিক যে সংকট চলছে সেই জায়গা থেকে সবাইকে কিছুটা ছাড় দিতে হবে। এতদিন যদি আমরা সুযোগ সুবিধা পাইছি, এখন না হয় পুরো ওয়ার্ল্ডে যদি একটু কষ্ট হয়, তাহলে আমরা কেন করবো না? 10 জনে যা হবে আমারও তাই হবে। দিনে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং মানতে রাজি আছেন নগরবাসী। তবে তারা বলছেন, 1 থেকে 2 ঘন্টার কথা বলে যদি লোডশেডিংয়ের সময় আরও বাড়ানো হয়, তবে সেটি হবে চরম ভোগান্তির। 1 ঘন্টায় এটা কোনো মানুষ মাইনে নিতে পারে, দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ হইলে সমস্যা। যদি আমাকে 1 ঘন্টার কথা বলে যদি 5 ঘন্টা না থাকে, সেটা তো আবার জিনিসটা আসলে অনৈতিক। সোমবার রাতে এই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকো তাদের ওয়েবসাইটে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি দেয়। তবে অপচয় ঠেকাতে এলাকাভিত্তিক লোডশেডিং দেওয়া হলেও অপচয় কমেনি। কি যেমন নীলক্ষেত নিউ মার্কেটের ফুটপাতের সব দোকানে দিনে দুপুরে একাধিক লাইট জ্বালিয়ে রাখছেন দোকানেরা। আমরা তো দেখছি যে সবগুলো দেওয়া আছে, সবগুলো নয়, 2-3টা তো আছে। দিনে দুপুরে কেন জ্বালিয়ে রাখছেন এগুলো লাইটগুলো? খুলে দেবো, সমস্যা নাই। এটা অপচয় না? অপচয় হয়, এটা ঠিক আছে। আগামী 7 দিন 1 ঘন্টা করে লোডশেডিং চললেও আগামীতে তা বেড়ে 2 ঘন্টা করার কথা রয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সাধারণ জনগণ পরিস্থিতি মেনে নিলেও কৃষি আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষি বিভাগ। সেচের জন্য বিশেষ সুবিধা চান তারা। এদিকে এখন পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল তৈরি করতে পারেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকো। বিদ্যুৎ ও জ্বালানির চলমান সংকট কাটাতে সাশ্রয়ের পথে হাঁটছে সরকার। খরচ কমাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুরে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের শিডিউল দেওয়া হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো। প্রতি 1 ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ আবাসিক ও শিল্প গ্রাহকদের। কারেন্ট না থাকলে পানি তুলতে পারি না আমরা। প্রচুর গরমে তো দেখা যাচ্ছে সবাই অতিষ্ঠ। শিডিউল মেনে সোমবার সকাল 11টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় লোডশেডিং হয়। ওই যে মাল যাইতেছে, কিছু করতে পারছে না। 28 ডিগ্রি উঠে গেলে ওষুধটা নষ্ট হয়ে যায়। চট্টগ্রামে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 1400 মেগাওয়াট, ঘাটতি থাকে 250 থেকে 300 মেগাওয়াট। তবে 1 ঘন্টার লোডশেডিংয়ের শিডিউল এখন পর্যন্ত শুরু করেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকো। সারা দেশে লোডশেডিংয়ের প্রভাবে সবচেয়ে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় কৃষক। বৈশ্বিক যে সংকটের কারণে আমাদের জ্বালানিতেও কিছুটা সাধন করতে হচ্ছে। এটা রাষ্ট্রীয় স্বার্থে। সম্পূরক সেচ, এটা ডিজেল বা বিদ্যুতের খরচ উৎপাদন খরচ একটু কৃষকের বেশি হবে। দেশে গ্যাস বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির অবনতিতে সরকারের পক্ষ থেকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
লাবিব হাসান, সময় সংবাদ। নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হলে জ্বালানি সংকট মোকাবিলায় দেশকে সমস্যায় পড়তে হতো না বলেই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাই আপাতত লোডশেডিংয়ের মাধ্যমেই ব্যয় কমানো ছাড়া উপায় নেই কারো কাছেই। তাদের মতে পরিকল্পিত লোডশেডিং সমন্বয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বিতরণ সংস্থাগুলোকে। দেবাশিস রায়ের রিপোর্ট। ১৫২টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন সক্ষমতা ২৫,৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যাওয়া বাংলাদেশে প্রাথমিক জ্বালানির অভাবে আবারও ফিরেছে লোডশেডিং। রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির উচ্চমূল্য সামাল দিতে গিয়ে বন্ধ করতে হয়েছে এলএনজি আমদানি। পাম্প বন্ধ রেখে জ্বালানি তেল সাশ্রয়েরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি করার সিদ্ধান্তটা সঠিক, এলএনজি আরো বেশি আমদানি করলে ভালো হতো। জ্বালানি বিশেষজ্ঞ বুয়েটের এই অধ্যাপক জানালেন, ডলার সংকটে বিশ্ববাজারে উচ্চ মূল্যের পরিস্থিতিতে আপাতত ভোগান্তি ছাড়া উপায় নেই। এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত। লোডশেডিং না করে জ্বালানি সাশ্রয় করা বলতে গেলে অসম্ভব। নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়াতে না পারা দেশের প্রকৌশলী এবং নীতি নির্ধারকদের বড় ব্যর্থতা বলেও মত এই বিশেষজ্ঞের। বিদ্যুৎ বহের নেতৃত্ব কিন্তু টেকনিক্যাল পিপল। প্রাথমিক জ্বালানি চাহিদার প্রাক্কলন কিন্তু করছে, কিন্তু এটা যোগান দেওয়ার দায়িত্ব যাদের, তারা কিন্তু এটা কি পরিকল্পনা, তারা তো এলএনজি দিয়ে একটা প্রস্তাবনা এনেছে, এলএনজি দিয়ে। নিজস্ব গ্যাসের ব্যাপারে যে এই যে আমার কোনো রকমের কোনো কিছু করলাম না, এটা আমার কাছে মাঝে মধ্যে খুব অবাক লাগে। অতিরিক্ত আমদানি নির্ভরতায় বিশ্ব বাজারে যখন জ্বালানির দাম বেড়ে গেছে তখন আমাদের ক্রয় ক্ষমতা নেই, আমরা কিনতে পারি। তাদের মতে পরিকল্পিত লোডশেডিং সহনীয় মাত্রায় রাখতে বিদ্যুতের বিতরণ সংস্থাগুলোকেও সতর্ক থাকার ওপরই জোর দিতে হবে। ইউটিলিটি কোম্পানিগুলো যদি সেই অনুযায়ী স্টিক করতে পারে তাহলে মানুষের চলাচলটা আরো একটু সহনীয় হবে। বৈশ্বিক জ্বালানির সংকটে প্রতিটি পদক্ষেপ মন গড়া নয়, বরং বাস্তবতার নিরিখে দেখতে না পারলে বিপর্যয় দীর্ঘায়িত হওয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এখন আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি নিরাপত্তা কত বেশি গুরুত্বপূর্ণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকটে সারা বিশ্বে অর্থনীতিতে প্রভাব পড়েছে বলে একনেক সভায় জানান তিনি। এ অবস্থায় সতর্কতার সঙ্গে পরিকল্পনা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। একনেক সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা মন্ত্রী। ডলার সংকট আর জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামে টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতিতে, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এ অবস্থায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবারের একনেক সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন সরকারি বেসরকারি সব নাগরিককে মিতব্যয়ী হওয়ার। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাদ দিয়ে ৫৫৩ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহে ৪২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়। যতদূর সম্ভব আমাদের মিতব্যয়িতা প্রতিপালন করার ফলে আমাদের লাভ হবে, এবং এই যে সময়টা ইউক্রেন যুদ্ধেরও আমরা আশা করি প্রার্থনা করি শেষ হয়ে যাবে, এবং এইটাও আমরা বেরিয়ে আসতে পারবো। পরিকল্পনা মন্ত্রণালয় মনে করি জুলাই শেষে যে মুদ্রাস্ফীতি আমরা বিবিএস থেকে পাবো, আমরা আশা করছি যে তরতরিয়ে যারা বাড়ছিল আমরা মনে করি যে এটা কমবে। ডিসেম্বরে চালু হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলের বড় বড় স্টেশনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা ও এয়ারপোর্টের সঙ্গে সংযোগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ করতে ১১,৫৮৬ কোটি টাকা নতুন অনুমোদন দিয়েছে একনেক। আগারগাঁও পর্যন্ত সেকশনটা, তো এইটাও আজকে আমরা পুনরায় পাশ করেছি। এটা আলটিমেট খরচ দাঁড়িয়েছে ৩৩,৪৭১ কোটি সামথিং লক্ষ টাকা। আমি বিশ্বাস করি উনি যেটা বললেন পিডি সাহেব, তিনি পারবেন ডিসেম্বরে করতে। ১৫,৮৬৫ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজের মান ভালো করার নির্দেশ দেন সরকার প্রধান। এছাড়া সভা শেষে ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৯২.৭৯% বাস্তবায়ন হয়েছে বলে জানানো হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারের দুর্নীতির কারণেই দেশে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি মোকাবিলায় সরকারের ঘোষিত উদ্যোগ কাজে আসবে না বলেও আশঙ্কা তার। সিইসিকে হাস্যকর ব্যক্তি উল্লেখ করে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।
বিশ্ববাজারে জ্বালানি নিয়ে অস্থিরতা, জ্বালানি প্রাপ্তিতে জটিলতা ও অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে। পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া সহ সরকারের জরুরি উদ্যোগ ঘোষণার ২৪ ঘণ্টা পরে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধুমাত্র দুর্নীতি করার জন্য কোনো বিশেষ কোম্পানিকে আপনার অর্থ বানানোর সুযোগ করে দেওয়া এবং তাতে নিজের তার উপকৃত হওয়ার কারণে এই কাজটা তারা করেছে। পরিকল্পনার অভাব এবং এটার মূল্য দিতে হচ্ছে দেশের জনগণকে। সংবাদ সম্মেলনে উঠে আসে সিইসি ও নির্বাচন প্রসঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার নিজেকে হাস্যকর করে তুলছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ এবং ইলেকশন কমিশন যদি মনে করে থাকে যে দেশে সব মানুষ আহাম্মক, তারও তো হবে না। এটা গত 10 বছর ধরে আপনার এটা প্রমাণিত হচ্ছে যে দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। সিইসির বক্তব্যে নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। লোডশেডিংয়ের কারণে সরকারের পতন হবে, বিএনপি নেতাদের এমন স্বপ্ন অচিরেই দিবাস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জনগণকে ধোঁকা দিয়ে দলটি সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফিকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মিছিল শেষে বিএনপি নেতাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে সমাবেশে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি জামাতের অশুভ রাজনীতিকে প্রতিহত করা হবে, সন্ত্রাসীদের রাজপথে নামতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারা। ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব, প্রতিহত করব এবং সন্ত্রাসীদের কোন ক্রমেই রাজপথে নামার কোন সুযোগ বঙ্গবন্ধুর সৈনিকেরা মেনে নেবে না। আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে যদি কোনো অন্যায়ভাবে যদি কোনো কটূক্তি করা হয়, আওয়ামী লীগের নেতা কর্মী কাউকে ছাড় দেবে না, জবাব দেবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে বলেন, যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত রেখেছিল তাদের মুখে লোডশেডিং নিয়ে কথা বলা মানায় না। যাদের শাসনামলে দিনের অর্ধেক সময় লোডশেডিং চলত, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলেন। বিএনপি আমলে আসলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিল খাম্বা। দেশ ও জনগণের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। দেশের অর্থনীতি যাতে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে জানিয়ে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বলেছে, রাশিয়া সহ যে কোনো দেশ থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাপ টকে অংশ নিয়ে ইউরোপীয় প্রতিনিধি দল একথা বলে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে সরাসরি যুক্ত ইউরোপীয় ইউনিয়ন। অস্ত্র দিয়ে সাহায্যের পাশাপাশি রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দিয়েছে পশ্চিমা এই শক্তি। এসব নিষেধাজ্ঞা জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে বিপাকে ফেলছে বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষকে। পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থা বাংলাদেশ সহ প্রায় সব দেশের। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাবের আলোচনায় অংশ নেন বাংলাদেশের সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্ক ইউরোপে স্থিতি অবস্থা আনবে এমন পরিকল্পনা ভুল ছিল জানিয়ে হেইডি হটুলা বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আওতায় খাদ্যদ্রব্য কোনোভাবেই পড়া উচিত না। Rising hunger and food prices, energy prices is not only related to Russian and Ukrainian events.
It's also, there are many coincidences that have taken place at the same time. And by the way, imports of food is not in any way, it should not be banned in any way by this sanctions regime. ইইউ সংসদীয় কমিটির সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রা গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে জানান, রাশিয়া সহ যে কোনো দেশ থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে। I don't think that it's our task now to advise you, to push you and to make requirements. So you have an own sovereign government and you have to react that this dispute do not harm our partnership and economic affairs. সফরে দেশের বেশ কয়েকটি গার্মেন্টস, পাট ও সুত তৈরি কারখানা পরিদর্শন করেছেন জানিয়ে ইইউ প্রতিনিধি দলের প্রধান বলেন, বিশেষ বাণিজ্যিক সুবিধা জিএসপি প্লাস অর্জনে শ্রমিক অধিকার, মানবাধিকার, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে আরও স্বচ্ছ হতে হবে সরকারকে। It is concerning that according to my information, extrajudicial killings still happen, and this of course is a grave violation of human rights. বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য, মানবাধিকার ও শ্রম পরিবেশ দেখতে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় কমিটির আন্তর্জাতিক বাণিজ্য ITN এর 6 সদস্যের এই প্রতিনিধি দল 17 জুলাই ঢাকায় আসেন। বুধবার তারা ঢাকা ছাড়বেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, জেকেজির করোনার রিপোর্ট জালিয়াতি, ডক্টর সাবরিনা সহ 8 আসামির 11 বছর করে কারাদণ্ড, মানুষ ঠকানোই ছিল উদ্দেশ্য, পর্যবেক্ষণ আদালতের। অস্ত্রের বদলে অস্ত্র নিয়ে প্রতিরোধের বিষয়টি ছিল কথার কথা, সেটি জাতীয় পর্যায়ে এভাবে নিয়ে আসা ঠিক হয়নি। তবুও এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনকালীন সরকারের আকার ছোট করতে পারে জানিয়ে সিইসি বলেন, এজন্য কমিশন সরকারকে বাধ্য করতে পারে না। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের তৃতীয় দিন মঙ্গলবার সকালে বৈঠক ছিল কল্যাণ পার্টির সঙ্গে। তবে কমিশনের ডাকে সাড়া দেয়নি বিএনপির সঙ্গে জোটবদ্ধ এই দলটি। দুপুর 12টায় আসে ইসলামী ঐক্যজোট। আসছে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নানা পরামর্শের পাশাপাশি তাদের বক্তব্যে উঠে আসে সংলাপের প্রথম দিনে অস্ত্র নিয়ে প্রতিরোধে সিএসির বক্তব্যের বিষয়টি। মাঠে যদি কেউ তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকেও আপনার রাইফেল নিয়ে বা আরেকটা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন তাহলে আমি কি করব? আমি আপনাকে প্রোটেক্ট করবো, কি করবো? পরে পাল্টা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেদিন সেই বক্তব্য ছিল হাস্যরসাত্মক, অথচ গণমাধ্যমে এটি ফলাও করে প্রচার করা হয়েছে। তবু এমন কথার জন্য ক্ষমা চান তিনি। কখনো কখনো আমরা ভুল করে থাকি, এটার জন্য অনুতপ্ত। আমি হিউমার করতে গিয়েছিলাম, একটু রস, কিন্তু এটাকে যদি ওইভাবে প্রচার না করে কিছুটা বস্তুনিষ্ঠভাবে বলা হতো, উনি হিউমার করে বলেছেন আমি যেন আপনাদেরকে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে না, সেটা আমি মিন করি নাই। যাক, আমাকে ক্ষমা করবেন, ওই জন্য ক্ষমা করবেন। সিইসি বলেন, নির্বাচনকালীন সরকারের আকার কতটুকু হবে সেটি নির্ভর করে সরকারের উপর, এখানে কমিশনের কোনো হাত নেই। নির্বাচনকালীন সরকারের আকারটা কতটুকু হবে এগুলো আপনারা যেটা বলেছেন আমরা দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের এই বক্তব্যগুলো আপনারা সরকারের কাছে পেশ করেন, কারণ আমাদের যে অধিক্ষেত্র বা নির্বাচন কমিশন হিসেবে এই অধিক্ষেত্রের মধ্যে এটা খুব সুস্পষ্টভাবে জিনিসটা আসে না। তবে নির্বাচনকালীন সরকার যেমনই হোক নিজেদের সাংবিধানিক ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিজ্ঞা করেন প্রধান নির্বাচন কমিশনার। সেই জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 11 বছরের সাজার পরও হাসলেন জেকেজির ডক্টর সাবরিনা চৌধুরী। অন্য 7 আসামির একই দণ্ড হলেও তাদের বিমর্ষ দেখা গেছে। আদালতের বারান্দায় কান্নাকাটি করেছেন স্বজনরা। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, প্রতারণার উদ্দেশ্যেই করোনার পরীক্ষায় ভুয়া রিপোর্ট দিয়েছিল আসামিরা। আফজাল হোসেনের রিপোর্ট। এমন রায় হবে ভাবেননি কেউ। রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরও প্রত্যাশা ছিল সর্বোচ্চ সাজা 7 বছরের, কিন্তু দণ্ডবিধির 3টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় 11 বছরের কারাদণ্ড দেয়া হয় ডাক্তার সাবরিনা সহ 8 আসামিকে। শুধু তাই নয়, এই সাজা খাটতে হবে পর্যায়ক্রমে। রায়ের সময় এবং শেষে কাঠগড়ায় থাকা আসামিদের মধ্যে সাবরিনাকে প্রাণবন্ত দেখা গেছে। বিমর্ষ ছিলেন অন্য 7 আসামি। আদালতের বারান্দায় কাঁদতে দেখা গেছে আসামির স্বজনদের। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, আসামিদের উদ্দেশ্যই ছিল প্রতারণা করা। এ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাদের পরস্পর যোগ সাদৃশ্যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে, এই জন্য তাদেরকে মোট 11 বছর তাদেরকে সাজা দেওয়া হয়েছে, কার্যকরী রায় হয়েছে। কারণ যারা জীবন নিয়ে খেলেছে, তারা ভুয়া রিপোর্ট তৈরি করে মানুষের ক্ষতিগ্রস্ত করেছে,
অতএব তাদের যে শাস্তি এটি প্রাপ্য ছিল। যদিও এ রায়কে ত্রুটিপূর্ণ বলছেন আসামি পক্ষের আইনজীবীরা, ঘোষণা দিয়েছেন উচ্চ আদালতে যাওয়ার। ত্রুটিপূর্ণ রায়, যে দ্বারায় তাকে আজকে সাজা দিয়েছে এই দ্বারায় তাকে কোনো ক্রমেই সাজা দেওয়ার মতো কোনো গ্রাউন্ড ছিল না। উচ্চ আদালতে যাব, কারণ ফটোকপি দিয়ে আমাদের আইনেই বলা আছে ফটোকপি দিয়ে কারো বিচার করা যাবে না যতক্ষণ পর্যন্ত অরিজিনাল না পাওয়া যাবে। 2020 সালের মার্চে দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর নমুনা পরীক্ষার অনুমতি পান জেকেজি হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান। 2 মাস না যেতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। গোয়েন্দা পুলিশের অভিযানে মেলে জালিয়াতির নানা তথ্য। পুলিশের অভিযোগপত্রে বলা হয়, নমুনা পরীক্ষা না করে অন্তত 27,000 মানুষকে ভুয়া রিপোর্ট দিয়েছেন ডাক্তার সাবরিনা ও আরিফুল হকের প্রতিষ্ঠানটি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্রামহীন চালকের ছিল না শারীরিক সক্ষমতা। ওভারলোড হওয়ার কারণে পারেনি গতি নিয়ন্ত্রণ করতে। ত্রিশালে ট্রাক চাপায় মায়ের মৃত্যুর আগে সন্তান প্রসবের ঘটনায় চালককে সাভার থেকে গ্রেফতারের পর একথা জানিয়েছে র্যাব। 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে হাসপাতালে রুটিন চেক আপ শেষে বাসায় নিয়ে যাচ্ছিলেন স্বামী জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিল 5 বছরের মেয়েও। রাস্তা পারাপারের জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রত্না জাহাঙ্গীর দম্পতিকে বেপরোয়া ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান 3 জনই। কিন্তু ট্রাক চাপায় মৃত্যুর আগ মুহূর্তে অলৌকিকভাবে জন্ম দেন গর্ভে থাকা সন্তানের। পলাতক চালককে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে 3 দিনের মাথায় সাভার থেকে শিপনকে গ্রেফতার করে র্যাব। তারা জানান, বেপরোয়া ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে না পারায় ঘটে দুর্ঘটনা। এমনকি রাজশাহী থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে 7 টনের ট্রাকে 13.5 টন মালামাল পরিবহনের কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি প্রয়োজনের তুলনায় বা যতটুকু ওজন থাকার কথা ছিল তার তুলনায় গাড়িটির ওজন একটু বেশি ছিল। সে পিছনের একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সে যখন বায়ে চাপছিল তখন তার বক্তব্য অনুযায়ী যে রাস্তার পারে বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যে এই পরিবার তাদেরকে সে দেখতে পায়নি এবং গাড়ির ব্রেক কাজ করছিল না। ভারী বিভিন্ন মালামাল থাকার কারণে সে গাড়িটি কন্ট্রোল হারিয়ে ফেলে। বিশ্রামহীন, শারীরিক অক্ষমতা, লাইসেন্সবিহীন ট্রাক চালানো সহ নানা কারণেই সেদিন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক। এমনকি ট্রাক মালিকের গাফলতির কথাও তুলে ধরেন তিনি। সেও তার বক্তব্য অনুযায়ী আমরা পেয়েছি যে তার শারীরিকভাবে তার একটু সে অসুস্থ ছিল, এই জন্য অনেক ক্ষেত্রে তার গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল। ট্রাক মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মনে করে র্যাব। বিজ্ঞ আয়ও তদন্ত করে যদি দেখে যে এখানে মালিক বা আরো কারো গাফিলতি রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ ব্যয় বাড়ছে। ডলারের দাম বাড়ার পাশাপাশি টানেলের প্রবেশের গাড়ি পরীক্ষার জন্য স্ক্যানার বসাতে বাড়ছে খরচ। প্রকল্প পরিচালক জানান, এতে 700 কোটি টাকা ব্যয় বাড়বে। সেক্ষেত্রে 10,374 কোটি টাকা টানেলের ব্যয় বেড়ে দাঁড়াবে 11,000 কোটি টাকায়। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বর্তমানে কর্ণফুলী টানেলের সংশোধিত নির্মাণ ব্যয় 10,374 কোটি টাকা। নতুন করে বেড়ে টানেলের ব্যয় দাঁড়াচ্ছে 11,000 কোটি টাকার বেশি। প্রকল্পের প্রথম ডিপিপি প্রণয়নকালে খরচ ধরা হয়েছিল 8,446 কোটি টাকা। বিদ্যমান ডিপিপি অনুযায়ী $1 দাম 80 টাকা ধরা হয়েছিল। বর্তমানে $1 খরচ প্রায় 94 টাকা। চীনের এক্সিম ব্যাংকের মাধ্যমে নেয়া ঋণের অর্থ ছাড়ের মেয়াদ শেষ হবে চলতি বছরই। এর মধ্যে কাজ শেষ না হলে খরচ করতে হবে সরকারি অর্থ। টানেলের প্রকল্প খরচের সাথে থানা ভবন ও ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি যুক্ত হওয়ায় ব্যয় বাড়ছে বলে জানান প্রকল্প পরিচালক। 5.8 মিলিয়ন ডলার হচ্ছে ডলারে করছে, আর $300 মিলিয়ন হচ্ছে আরএমবিতে। সেই 1950 মিলিয়ন আরএমবি অলরেডি উইথড্র করা হয়ে গেছে, কিন্তু $300 মিলিয়ন আমরা কিন্তু উইথড্র করতে পারিনি। কি জন্য? এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়াতে। টানেলে গাড়ি প্রবেশ করার আগে স্ক্যানারে পরীক্ষা করা হবে, কিন্তু চুক্তিতে স্ক্যানার বসানোর বিষয়টি ছিল না। এতে বাড়তি 350 থেকে 400 কোটি টাকা লাগবে বলে জানিয়েছে টানেল কর্তৃপক্ষ। স্ক্যানার আমাদের এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা অরিজিনালি আমাদের কন্ট্রাক্টে ছিল না, সেটা আমরা ভেরিয়েশনের মাধ্যমে দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটা ডিপিপিতে যখন আমরা ইনক্লুড করব, সেই স্ক্যানারের জন্য 300 থেকে 400 কোটি টাকা আসতে পারে।
নিজস্ব অর্থায়নে হলে ডলারের মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো বলে মনে করেন অর্থনীতিবিদ। আমাদেরকে আস্তে আস্তে দেশীয় অর্থায়নে যদি আমরা প্রকল্পগুলো নিতে পারি সর্বোপরি, তাহলে আমরা মনে হয় এই যে ডলারের মূল্যবৃদ্ধির যে বিরূপ প্রভাব সেটা থেকে আমরা হয়তো কিছুটা হলেও আমরা পরিত্রাণ পাবো। চলতি বছরের ডিসেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এভাবেই দ্রুতগতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ, যাতে নির্ধারিত সময়ে টানেল উদ্বোধন করা সম্ভব হয়। আর এই টানেল চালু হলে চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বন্দরনগরী চট্টগ্রামকে, আর সেই সাথে সাধিত হবে অর্থনৈতিক বিপ্লবও। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ৪৫ মিনিটের বিমান যাত্রা ঠেকে ৪.৫ ঘন্টায়। এসি বন্ধ ও খাবার না দেয়ায় ১৫০ শতাধিক যাত্রীর ভোগান্তি ওঠে চরমে। বাংলাদেশ বিমানের এমডি জানান, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি সরাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। কলকাতা বিমানবন্দরে ফ্লাইট থেকে নামানো যায়নি যাত্রীদের। তবে এভিয়েশন বিশেষজ্ঞ বলছেন, এই ঘটনায় কোনোভাবেই দায় এড়াতে পারে না বাংলাদেশ বিমান। গরমে হাঁসফাঁস যাত্রীরা, হাতে থাকা কাগজ বা লিফলেট দিয়ে বাতাস করছেন। তবে এই দৃশ্য লোকাল বাস বা ট্রেনের নয়। সোমবার রাত ৯টা থেকে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৮ জন যাত্রী নিয়ে এভাবেই ৪.৫ ঘন্টা আটকে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG ৩৯৬। এদিকে এসি বন্ধ, তার মধ্যে যাত্রীদের নামতে না দেওয়ায় ভেতরেই দুর্বিষহ সময় পার করতে হয় তাদের। সবাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বাচ্চারা অসুস্থ হয়ে গেছিল, ইভেন বয়স্করা অসুস্থ হয়ে গেছিল। কলকাতা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে ধরা পড়ে কারিগরি ত্রুটি। আমরা বলছিলাম তাহলে আমাদের অফলোড করে দেন, আমরা বাইরে রেস্ট নেই, তারপর আপনারা ঠিক করে তারপরে তুলেন, তো সেটাও কেউ শুনছে না। এসওপি বা সেফটি রুলস অনুসারে বিমানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ত্রুটি সরানোর কাজ করতে হয়েছে বিধায় এসি বন্ধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। অনবোর্ড হয়ে যাওয়ার পরে কলকাতা এয়ারপোর্টের একটা রেস্ট্রিকশন আছে, যাত্রীদের নামতে দেওয়া হয় না আর কি। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞ বলছেন, এই ঘটনায় কোনোভাবেই দায় এড়াতে পারে না বাংলাদেশ বিমান। তা অপেক্ষা করতে করতে এই সময়ের মধ্যে যা যা লাগে সবকিছুই এয়ার ইন্ডিয়া দিতে হবে। ১৯ জুলাই রাত ১টা ৪২ মিনিটে ১৫০ শতাধিক যাত্রী নিয়ে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ত্রুটি সারিয়ে সেই বিমানটি আবারও যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছে। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে ভিসা ছাড়াই ব্রাজিলে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি সরকারি চাকরিজীবীরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্রাজিল সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হল ভিসা সহযোগিতা চুক্তি। আর ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রোহিঙ্গা সংকট বিষয়টি যেন হারিয়ে না যায়, সেই চেষ্টার আশ্বাস দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল। দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল সেই ক্ষেত্র হিসেবে দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের দেশটিতে যাতায়াত সহজ করার জন্য দুদেশের মধ্যে স্বাক্ষর হলো ভিসা সহযোগিতা চুক্তি। মঙ্গলবার ব্রাজিলের পররাষ্ট্র দফতরে চুক্তিতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সে দেশের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো। আমাদেরকে অবশ্যই মুক্ত বাণিজ্যে যেতে হবে, দ্বিপাক্ষিক। তো দ্বিপাক্ষিক বলতে শুধুমাত্র কান্ট্রি উইথ কান্ট্রি না, একটা রিজিয়নের সাথে বাংলাদেশের হতে পারে। এটা খুবই ভালো একটি জায়গা বসবাসের জন্য, মানে একজন সরকারি কর্মকর্তা যে বা পরিবার, একটা ছোট পরিবার, নতুন পরিবার যেটা বিবেচনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সহ সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ব্রাজিল বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের চেয়ার, খুবই গুরুদায়িত্ব তারা পালন করছেন। আমি তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের রিজিয়নে রোহিঙ্গা সমস্যা এবং আফগানিস্তান, এই বিষয় দুটো যেন সিকিউরিটি কাউন্সিলের এজেন্ডা থেকে কখনো পিছিয়ে না পড়ে। এছাড়া দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ফোরামে নানা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সয়াবিন তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাজার বাড়াতেও রাজি হয় দুই দেশ। But of course in exchange for future endeavors and partnerships in energy, clean energy, science and technology, and of course in our political consultation, not only on the bilateral in a way, but of course in multilateral fora like the United Nations. দু দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। মঙ্গলবার বিকালে রাজধানীর BICC-তে তিনি কথা বলেন।
একইভাবে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা মন্ত্রণালয় এবং তার অধিভুক্ত যত আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে সবারই এই ব্যাপারে সাশ্রয়ী হতে হবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে, এবং আমাদের সবসময়ের জন্য এটা প্রযোজ্য, কিন্তু এখন বিশেষ করে এই সময়ে আমাদের প্রত্যেকের সকল ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। সব জায়গায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে। দেখছেন প্রবাসী সময়। দাবানল দাবদাহে বিপর্যস্ত ইউরোপ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না আগুন। ফ্রান্স, পর্তুগাল সহ দেশে দেশে পুড়ে ছাই হয়েছে হাজার হাজার একর বনভূমি। আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। অন্যদিকে অসহনীয় গরমে এক প্রকার স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। টানা কয়েকদিনের দাবদাহে বিপর্যস্ত ফ্রান্স, স্পেন ও পর্তুগালের জনজীবন। দাবদাহের পাশাপাশি দাবানলও এই বিপর্যস্ত অবস্থা আরও বাড়িয়ে দিয়েছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে গেল কয়েকদিনের দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। বিপুল সংখ্যক দমকল বাহিনী আপ্রাণ প্রচেষ্টা চালিয়েও কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না দাবানল। হেলিকপ্টার ও বিমান থেকে পানি ছিটিয়েও কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না দাবানল। এদিকে ফ্রান্সের জিরন শহরে নতুন করে আরো পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। এ নিয়ে 15,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে দাবানলের কারণে। নতুন করে আরো 16,000 বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আর দাবানলের আগুন থেকে বাঁচাতে সেখানকার একটি চিড়িয়াখানার প্রাণীদেরও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে সেখানকার স্থানীয় প্রশাসনের একজন প্রধান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, পরিস্থিতি এখন বেশ জটিল আর কঠিন। আগুন নিয়ন্ত্রণের জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের নগর জীবনেও নেমে এসেছে বেশ কঠিন ও অস্বস্তিকর অবস্থা। মাত্রা খুবই বেশি। আমি কিছু কেনাকাটা করার জন্য বাইরে বের হয়েছিলাম, কিন্তু এতটাই গরম যে আমার মনে হচ্ছে যে আমি মাথা ঘুরে এখানেই পড়ে যাব। বাংলাদেশের তুলনায় অনেক বেশি এখানে গরম আজকে, বাট গত বছর এরকম ছিল না। এবছর গরমের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। লাস্ট 2-3 দিন যেরকম ছিল আজকে তার থেকেও বেড়ে গেছে। অস্বস্তি কাটাতে সাধারণ মানুষ ছুটছেন নদীর ধারে আর পার্কের ছায়ার নিচে। ফ্রান্সে এই তীব্র দাবদাহের কারণে দেশটির 15টি বিভাগীয় শহরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেড অ্যালার্ট ও 69টি বিভাগীয় শহরকে অরেঞ্জ অ্যালার্টের আওতায় নিয়ে এসেছে। সময়ের সাথে এই সংখ্যাও বাড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ বারবার সেই এলাকাগুলোর বাসিন্দাদের পরামর্শ প্রদান করে বলছে এই গরম থেকে নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত ব্রিটেন। তাপমাত্রা ছাড়িয়ে গেছে রেকর্ড 40 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রিটেন জুড়ে জারি রয়েছে রেড অ্যালার্ট। নজিরবিহীন তাপ প্রবাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। নজিরবিহীন তাপমাত্রায় রেড অ্যালার্টের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নেই ব্রিটেনবাসীর। ভয়াবহ দাবদাহে উঠছে গোটা দেশ। এতে করে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বন্ধ রাখা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। অনেক বেশি গরম, বেসিক্যালি বাংলাদেশে এপ্রিল মাসে যে গরম থাকে তার চেয়ে বেশি গরম, মানে অসহ্য। লন্ডনের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটা রেস্টুরেন্টে কাস্টমারদের বিজি কমে গেছে এবং ব্যবসায়ীরা আসলে এই মুহূর্তে খুবই স্ট্রাগল করতেছে। শুধু স্থানীয়রা নয়, অসহনীয় গরমে বিপর্যস্ত বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর জনজীবনও। প্রচণ্ড গরম, এই তীব্র গরমে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ। মানে এই ধরনের গরম আমি এর আগে কখনো পাইনি। স্বাভাবিক জনজীবন যেটাকে বলে সেটা সম্পূর্ণরূপে হয়ে গেছে, যার কারণে এত প্রচণ্ড গরম মানে আমি এর আগে কখনো দেখি নাই। তীব্র দাবদাহে মৃত্যু ঝুঁকি কমাতে প্রচুর পানি পানের পরামর্শ দিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে রয়েছে আত্মরক্ষার নানা নির্দেশনাও। চলমানে তাপ প্রবাহে গোটা ইউরোপ জুড়ে যা হচ্ছে তা জলবায়ু পরিবর্তনেরই প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সহসায় তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দাবদাহে পর্তুগালে 1063 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় সবাইকে প্রচুর পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে এখনও নিয়ন্ত্রণের বাইরে দাবানল পরিস্থিতি। পুড়ে ছাই 50,000 হেক্টরের বেশি এলাকা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
এখনো পুড়ছে পর্তুগালের একের পর এক এলাকা। বিস্তৃত বনভূমি, কৃষিজমি, এমনকি বাড়িঘর সব পুড়ে ছাই। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী। তাদের সব চেষ্টা ব্যর্থ করে নতুন নতুন বনাঞ্চল গ্রাস করে চলেছে আগুনের লেলিহান শিখা। দেশ জুড়ে তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। লোকালয়ের খুব কাছে আগুন ছড়িয়ে পড়ায় এরই মধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। চলমান তাপপ্রবাহের প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 1000-এর বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর, যাদের মৃত্যুর কারণ হিসেবে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন সহ বিভিন্ন গরমজনিত কারণ দায়ী বলে জানান চিকিৎসকরা। সবাইকে রোদ এড়িয়ে চলার পাশাপাশি প্রচুর পানি পান ও বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মূল ভূখণ্ডের 9টি জেলায় এখনও হলুদ সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। শুধু পর্তুগালই নয়, চলমান দাবদাহ এবং দাবানলে একরকম বিপর্যস্ত গোটা ইউরোপ। তাপমাত্রা না কমলে এই দাবদাহ এবং দাবানল কোনোটি কমার কোনো সম্ভাবনা দেখছে না বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সচেতনতা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দাবানল দাবদাহে বিপর্যস্ত ইউরোপ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্পেনে এ পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 1,80,000 একর এলাকা। ভয়াবহ দাবানলে পুড়ে চলেছে স্পেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী। তাদের সব চেষ্টা। নিউ মার্কেট এলাকায় গেল 50 বছরেও এত ভিড় দেখেননি স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 25শে জুন পদ্মা সেতুর দ্বার উন্মোচন করেন সেতুর স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই খুলে দেওয়া হয় সব ধরনের যানবাহনের জন্য। এর একদিন পর 27 জুন থেকেই শুরু হয় স্বপ্নের পদ্মা সেতু দিয়ে কলকাতা রুটের সরাসরি যাত্রীবাহী বাস চলাচল। ফেরি পারাপারের ভোগান্তির বদলে মাত্র 6 মিনিটে পদ্মা সেতু দিয়ে পার হওয়ায় কলকাতায় বাংলাদেশি পর্যটক যাওয়ার প্রবণতা বাড়বে বলে আগেই মনে করা হচ্ছিল। আর সেই প্রত্যাশাই পূরণ করে দিল এই সেতু। ব্যবসায়ীরা বলছেন 50 বছরেও কলকাতায় বাংলাদেশি পর্যটকদের এত ভিড় দেখেননি তারা। খাবারের দোকান, আবাসিক হোটেলে জায়গা না পেয়ে লাগেজ নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। 1000 টাকার রুম মিলছে না 2000-এও। অনেক কস্টলি, আগের মতো আর নেই কলকাতার অবস্থা। 2 বছর লকডাউন ছিল, তখন হয়তো ওদের বিজনেস হয়নি, এই জন্য ওরা এই টাকাটা উসুল করছে। দীর্ঘদিন করোনার কারণে যারা আসতে পারতো না খুলনা, ঢাকা বা বাংলাদেশ থেকে, তারা এসেছে এবং কলকাতা আগের করোনার আগে যে পরিস্থিতি ছিল এখন আবার সেরকম পরিস্থিতি মনে হচ্ছে। ডেলি 30-40 হাজার লোক আসছে বাংলাদেশ থেকে, ডেলি 30-40 হাজার। হোটেল পাওয়া যাচ্ছে না, রাত্রেবেলা মানুষ রাস্তায় ঘুমাচ্ছে। তবে এরই মধ্যে সংকটও তৈরি হয়েছে। এত বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক আসায় হঠাৎই বাংলাদেশের টাকার দাম কিছুটা পড়ে গেছে। 1 সপ্তাহ আগেও বাংলাদেশি 100 টাকায় 81 রুপি মিললেও এখন পাওয়া যাচ্ছে 78 রুপি। আমরা শুনছি 80 টাকা, কিন্তু 80 টাকা দেয় না, 70 টাকা করে পাইছি এখানে। এতে মন মতো যারা টাকা ভাঙে এদের মন মতো টাকা দর নিচ্ছে। বুথগুলি বাড়াইতে না হয় আর কাজের দ্রুত তাড়াতাড়ি হয়, তো দেখা যায় আরেকটু পর্যটকদের আসা যাওয়া সুফল হবে বেশি। বেসরকারি হিসেব বলছে ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত দিয়ে আগে যেখানে গড়ে 3 থেকে 3500 পর্যটক ভারতে প্রবেশ করতেন, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 7 থেকে 10,000-এ। পদ্মা সেতুর সুফল পেতে চলেছে কলকাতার এই নিউ মার্কেট অঞ্চলের বাংলাদেশি পর্যটক নির্ভর এই বাংলাদেশি হোটেলপাড়া এলাকা। এর আগে বাংলাদেশি হোটেলপাড়া এলাকার সংশ্লিষ্টরা বলেছিলেন পদ্মা সেতুর দ্বার উন্মোচন হলে সরাসরি এই নিউ মার্কেট এলাকার অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। আর হলো বাস্তব চিত্র একই রকম। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর এই রেকর্ড সৃষ্টি করা বাংলাদেশি পর্যটকদের ভিড় দেখা গেল নিউ মার্কেট এলাকায়। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কান্তারা খানকে সংবর্ধনা দিয়েছে পর্তুগাল শাখা ছাত্রলীগ।
পর্তুগালের রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ছাত্রলীগ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা ও গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন অফ পর্তুগালের শীর্ষস্থানীয় নেতারা। এরপর সংক্ষিপ্ত আলোচনায় দেশের সার্বিক উন্নতিতে প্রবাসীদের ত্যাগের কথা তুলে ধরেন বক্তারা। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। দেখছেন প্রবাসী সময়। মৃত্যুর পর কেটেছে 1 দশক, তবু পাঠক হৃদয়ে আজও অমলিন হুমায়ুন আহমেদ। এখনও তার বইয়ের পাতায় বুঁদ হয়ে থাকেন মানুষ। তিনি যেন সম্মোহনী জাদুকর, মানুষকে টেনে নেন স্বপ্নের জগতে। কখনো আবার শেখান প্রবল আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়ানোর মন্ত্র। হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী নিয়ে জান্নাতুল দোলনার রিপোর্ট। এক আজব মুগ্ধকরের নাম হুমায়ুন আহমেদ। একটি জাতির কয়েকটি প্রজন্মকে শুধু পাঠমুখী করেননি, গড়েছেন বহু স্বপ্নচারী মানুষ। তার অমেয় গদ্যের মায়াজালে এই ভূখণ্ডে জন্ম নিয়েছে জ্যোৎস্না বিলাসে মত্ত হাজার হিমুরূপা। গদ্যের অনবদ্য গাঁথুনিতে একান্ত ঢঙে তৈরি করেছেন অপরূপ সাহিত্য ভাষা। একার কাঁধে টেনে নিয়েছেন গোটা প্রকাশনা শিল্পকে। এক কথার জাদুকরের মৃত্যুদিনে নুহাশপল্লীতে আজ হিমুরূপার ভিড়। সবুজের আলপনায় তারা খুঁজে ফেরেন তার প্রিয় লেখককে। ওনাকে নিয়ে প্রতিদিন আমাদের চর্চা। আমরা যারা বই ভালোবাসি, মুভি দেখতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, জোছনা ভালোবাসি, বৃষ্টি ভালোবাসি, চরিত্রকে ধারণ করে আমি হিমু সেজে চলে এসেছি। আসলে এভাবে স্যারের ভক্তদের মাঝে সবসময় বেঁচে থাকবেন। হুমায়ুন আহমেদের চলে যাওয়ার দিনে নুহাশপল্লীতে ছিল কোরআন খতম, দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা আয়োজন। যে ধরনের একটি হসপিটালের স্বপ্ন হুমায়ুন আহমেদ দেখেছিলেন, সেটার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। নিজের হাতে গড়া প্রিয় নুহাশপল্লীর লিচুতলায় শুয়ে কেটে গেছে অনন্ত নক্ষত্রলোকের যাত্রার 10 বছর। কর্কট রোগের কাছে হেরে হুমায়ুন চলে গেছেন 2012 সালের এই দিনে। জ্যোৎস্না ভালোবাসা, বৃষ্টি ভালোবাসা হুমায়ুন আহমেদ চিরসবুজ এই আঙিনায় স্রষ্টার কৃপায় নিশ্চয়ই এখনো ভালো আছেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, নুহাশপল্লী, গাজীপুর। খেলার খবর। বহুল আলোচিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো অনুমোদনের মধ্য দিয়ে শেষ হলো বিসিবির 9ম বার্ষিক সাধারণ সভা, যেখানে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বাতিল করা হয়েছে প্রিমিয়ার লিগের সুপার 6 ক্লাবের 2টি করে কাউন্সিলরশিপ প্রথা। এর মধ্য দিয়ে 1 ক্লাব 1 ভোট নীতিতে ফিরে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজিএম শেষে এসব তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বাংলাদেশ টাইগার্স এবং ওয়েলফেয়ার কমিটি নামে নতুন 2টি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এবারের সভায়। সকাল থেকেই সরগরম রাজধানীর 5 তারকা হোটেল সোনারগাঁ। দেশের প্রথিতযশা ক্রীড়া সংগঠক, সাবেক ক্রিকেটার, ক্লাবকর্তা থেকে বোর্ড পরিচালক সবাই একত্রিত হয়েছিলেন এক ছাদের নিচে। হেতু বিসিবির বার্ষিক সাধারণ সভা। এ পরিচালনা পরিষদ দায়িত্ব নেয়ার পর যা দ্বিতীয়। টানা 2.5 ঘন্টা বন্ধ দরজার ওপাশে দেন দরবার করেন সংগঠকরা। পাশ হয় 2020-21 অর্থ বছরের বাজেট। এরপর সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের সংশোধনে অনুমতি দেন কাউন্সিলররা। পরে বিসিবির গঠনতন্ত্রে যুক্ত করা হয় বহুল আলোচিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো। 7 বিভাগের আলাদা গাইডলাইন হলেও মৌলিকটা ঠিক করার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রকে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল, যেগুলো নাকি আমরা পেশ করেছিলাম, এবং এই সবগুলাই সর্বসম্মতিক্রমে আমাদের এই জিএমএ পাশ হয়েছে। এখন আর রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করতে আমাদের আর কোনো বাধা রইল না। বোর্ড নির্বাচনের বছরে প্রিমিয়ার লিগের সুপার 6 ক্লাবগুলোর 2 ভোটাধিকার নিয়ে এতদিন অসন্তোষ ছিল অনেকের। সেই প্রথা থেকে এবার বের হয়ে এলো বিসিবি। এখন থেকে 1 ক্লাবের জন্য বরাদ্দ 1টা কাউন্সিলরশিপ। কাউন্সিলরশিপ আগে যেটা ছিল, প্রিমিয়ার ডিভিশনে 6টা ক্লাবকে, টপ 6টা ক্লাবকে 2টো করে দেওয়া হতো। সো আজকে যে জিনিসটা আমাদের এই মিটিংয়ে অ্যাপ্রুভাল হয়ে গেল, যে আমরা প্রত্যেকটা ক্লাবকে সমান সংখ্যক 1টা করে কাউন্সিলরশিপ দিব। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস দলগুলোর কাউন্সিলরশিপ বাতিল নিয়ে আলোচনা হলেও এই এজিএমে নতুন কোনো সিদ্ধান্ত নেননি কাউন্সিলররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।
শারীরিক ও মানসিক সুস্থতায় প্রতিদিন ব্যবহার করুন দুরন্ত বাইসাইকেল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে শিডিউল মেনে 1 ঘন্টা করে থাকছে না বিদ্যুৎ। কথা কাজে মিল থাকলে ছাড় দিতে আপত্তি নেই গ্রাহকের। জ্বালানি সাশ্রয়ে এটি সঠিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞ। রাশিয়া থেকে জ্বালানি সহ খাদ্যপণ্য আমদানিতে বাধা নেই বাংলাদেশের, বলছে ইইউ। প্রভাব পড়বে না ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে। এবং দাবানল দাবদাহে বিপর্যস্ত ইউরোপ জুড়ে জরুরি অবস্থা। ব্রিটেন ও ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা। পর্তুগালে 1000 মানুষের মৃত্যু। দেশে দেশে বনভূমি পুড়ে ছাই। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।